ও মা গো, ও বাবা গো, আমার জানটা মইরা গেছে গো। এখন ভূত হয়ে আমারে জ্বালাবে গো। আমি ঘুমাচ্ছিলাম, আর এমন সময় এরকম আবোল তাবোল কান্না শুনে আমার ঘুম ফুরুত করে উরুত হয়ে গেল। আমি বিছানার উপর ধপাস করে বসে পড়লাম আর উত্তেজিত হয়ে বললাম, কে 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 মারা গেছে? তার মানে তুই বাচ্চা আসস? আমি বাইচাই আছি। আর তুই মরা কান্না করছিলি কেন? সেই সকাল থেকে তোকে ডাকছি আমি, তুই তো আমার ডাকে কোনো সাড়াই দিস নাই। তাই ভাবছিলাম তুই নাই দুনিয়াতে। তাহলে কি তোর সামনে আমার ভূত বইসা আছে? একটু দাঁড়া, পরীক্ষা করতে দে। আমি দাঁড়াইতে দাঁড়াইতে পারবো না। আচ্ছা, তুই বসেই থাক। আমি পরীক্ষা করছি। সুহা কথাটা বলেই আমার হাতে কামড় দিল। সুহা আমার হাতে কামড় দিলে আমি ওর মাথাটা আমার হাতের থেকে সরিয়ে নিলাম, আর দেখতে পেলাম সুহার 28টা হবে হয়তো, গুনিনি, ছাপ হয়ে বসে গেছে আমার হাতে। আমি সুহাকে বললাম, তুই এটা কি করলি? তুই কি মানুষ খেকো নাকি? আমি কোনো মানুষ খেকো না, পরীক্ষা করলাম তুই বাচ্চা আসস নাকি মৃত্যুবরণ কইরা ভূত হইছস। মেন্টাল তুই? তুই এই বাড়িতে আইসস কে? তোর জামাইয়ের বাড়ি নাই? 1 মাসও হয় নাই আমার রুমটা দখল করছস, তাই না? আবার আমারই বলস এই কথা? দেখ আপু, এটা তোর রুম না। হ, তাই কইছস মাইনষেরে? এটা আমার রুম। মানুষে বলবো না, তোরেই বললাম যে এখন ভাগ আমার রুম থেকে, ঘুমাইতে দে। আমি তোর বড়, রেসপেক্ট দিয়া কথা বল। প্রচুর বড়। তোর বয়স 17-18 হবে, আর আমার 20+। তাহলে তুই কেমনে বড় হইলি? আমি বিবাহিত মেয়ে আর তুই অবিবাহিত ছেলে, সেই হিসাবে আমি তোর বড়। এটা আমি মানি না, আর জনগণও মানবে না। বয়সে আসল পরিচয়। তোর আসল পরিচয় আম্মুরে বললে তোরে আস্ত রাখবো না। কি? কিসের আসল বাবার নকল পরিচয়? তুই যে একদিন তোর রুমের জানালার মনের সুখে সিগারেট টানতেছিলি, সেটা যদি আম্মুরে কইতাম, তোরে তো এই বাড়ির থেকে তখনই বের করে দিত। কে সিগারেট খাইছে আর কারেই বাড়ি থেকে বের করতাম? আম্মু দরজার কাছ থেকে খুন্তি হাতে দাঁড়িয়ে আম্মু কী সব শুনে ফেললো। হায় রে, কোন দুঃখে বাড়িতেই সিগারেট খেতে গেছিলাম। কি করি এখন? আইডিয়া। ইয়ে মানে আম্মু, বল। আম্মু আপু না আমারে একটা ঘটনা শোনাচ্ছে। ও, গল্প? আমি মনে করছিলাম আমার গুণধরটাই নাকি। তুমি যা মনে করছিলা ঠিক মনে করছিলাম আম্মু। আপু মনে মনে তখন আম্মু বলল, আচ্ছা, তোরা ভাই বোন গল্প শেষ করে খেতে আয়, তারপর একটা কাজ দিব তোকে। জি আম্মু। অতপর আম্মু চলে গেল, আর আমি দম ছাড়লাম। তারপর আমি সোহার দিকে তাকালাম। দেখি সোহা আমার দিকে তাকিয়ে আছে। আমি তাকাতেই সোহা তার নাকে ভেঙচি কেটে বলল, আর কত যে মিথ্যা কথা বলবি আম্মুকে। আমার আম্মু, সেটা আমি বুঝবো। তোর এতে নাক ভেঙচি কাটতে হবে না। তোর আম্মু? আমার আম্মু? তোর আম্মু এখানে নাই, তোর শ্বশুরবাড়িতে। এটা আমার আম্মু। শুধু তখন সোহা আমার বিছানার বালিশটা নিয়ে নিল আর আমার উপর ছুঁড়ে মারল আর চলে গেল। আমি বালিশটা হাতে নিলাম আর আপনাদের সামনে এগোতে বললাম, কারণ এখন কিছু কথা বলবো। তাই আমি সূর্য হুসাইন, আর যিনি আমার সাথে এতক্ষণ ফাইট করলেন উনি হলেন আমার আপন বোন, নিজের আম্মুর ছোট মেয়ে। আমাদের পরিবারে আমি, আপু, আম্মু, আব্বু, 4 জন। আব্বু একটা কোম্পানিতে জব করে আর আম্মু বাসায় থাকে। আর আমার ছোট আপুর 1 মাসের মতো হলো তার প্রেমিকের সাথে বিয়ে হয়েছে, পরিবারের সম্মতভাবেই। আপুর বর আমাদের কলেজের সিনিয়র ছিলেন, তাই এখনও ভাই বলি। আমরা ভাই বোন ছোটবেলা থেকেই টম অ্যান্ড জেরি এর মতোই ফাইট করি। তা তো দেখতেই পারলেন আপনারা। আপু প্রতিদিনই আসে শ্বশুরবাড়ি থেকে আমাদের বাড়িতে। 10 মিনিটের রাস্তা পায়, তবে কোনোদিন আসতো দুপুরের টাইমে, নয়তো বিকেলের টাইমে। আপুর বড় আব্বুর সাথে একই কোম্পানিতে জব করে। সন্ধ্যার সময় আব্বুর সাথে ভাইও আসতো আর আপুকে নিয়ে যেত তাদের বাড়িতে। কি রে, সোহা এলো, তুই কি করছিস? এই রে, আম্মু আবার ডাক দিল। এবার আমাকে যেতে হবে।
শুনেন পাঠক পাঠিকারা, একটু সাপোর্ট করেন, লাইক কমেন্ট করবেন। নতুন আইডি তো, রিচ কম। আমি আর বসে না থেকে বিছানা ছাড়লাম আর বাথরুমে গিয়ে কোনো রকম ব্রাশটা সেরে নিলাম। তারপর হাত মুখ ধুয়ে ডাইনিং রুমে আসলাম। ডাইনিং রুমে এসে দেখতে পেলাম আম্মু তার আদরের মেয়ে বাদর নিটাকে সযত্নে খাওয়াচ্ছে আর সুহা গিলছে। আমি দাঁড়িয়ে না থেকে ডাইনিং টেবিলের একটা চেয়ার টেনে বসে পড়লাম আর আম্মুকে বললাম, আম্মু আমারে খাবার দাও। তখন আম্মু আমার প্লেটটায় খাবার দিল। আমি খেতে লাগলে আম্মু আমাকে বলতে লাগলো, সূর্য, তোর জন্য একটা কাজ আছে। আব্বুরে বইল কাজটা, আমার কলেজ আছে। কাজটা 4 ঘন্টা পর করতে হবে। তোর আব্বু তো রাতে আসবে বাসায়, আচ্ছা, কি কাজ করতে হবে বলো। আমেরিকা থেকে। আম্মু এতটুকু বললেই আমি তার কথার মাঝখানে বললাম, বুঝছি আম্মু, খালা খালু আসবে আর তাদের এয়ারপোর্ট থেকে রিসিভ করে বাসায় আনতে হবে। সব ঠিক আছে, কিন্তু এবার তোর খালা খালু আসবে না, তাহলে আর কেই বা আসবে? তাদের মেয়ে আর তোর খালাতো বোন। আম্মুর এই কথায় আমার কাশি আসতে লাগলো। আমি কাশছি আর তখন সোহা বলল, আস্তে কাশ, পরে সমস্যা হবে তোর। তখন আম্মু আমাকে পানি খাইয়ে দিল আর মাথায় তার বাম হাত দিয়ে আস্তে আস্তে থাপড়াতে লাগলো। আবার কাশি থামলে আম্মু জিজ্ঞেস করলো, কি হয়েছে? ওর কথা শুনে এরকম হলো কেন তোর? কি জানি আম্মু, কখনো তো ও আসেনি। যতবার এসেছে খালা আর খালু আসছে, এবার কেন ও আসবে? তখন তো পড়াশোনা নিয়ে ব্যস্ত ছিল, এখন ওর 1 মাসের জন্য ছুটি, তাই আসবে আর একটু এই ঘোরাঘুরি করবে, এই আর কি। আম্মুর কথা শুনে আমার সেই অনেকগুলো বছর আগের কথা মনে হইল। কেমন জানি বিশ্রী দেখতে ছিল আমার খালাতো বোন। তাছাড়া আরেকটা সমস্যা আছে, সেটা হলো সব সময় সুহার পক্ষ নিত। না জানি এখন কেমন হয়েছে, আর ওটা ভেবেই আমার কাশি আসছিল। আম্মু তার রুমের ভিতরে চলে গেল। হঠাৎ করে আমার মোবাইলের মেসেঞ্জারে একটা মেসেজের নোটিফিকেশন আসলো। আমি মোবাইলটা হাতে দিয়ে দেখতে পেলাম সুহা আমাকে একটা মেসেজ দিছে, একটা ফটো। আমি ওপেন করলাম ফটোটা, দেখতে পেলাম সেই ছোটবেলার যখন আমার খালাতো বোনের বয়স 7 ছিল। সেই পিকটা আমাকে সেন্ড করেছে সুহা। আমি সুহাকে জিজ্ঞেস করলাম, এটা তো ওই, তাই না? হ, আমাকে সেন্ড কেন করলি? এটা কোনো কম্পিউটার ল্যাবে গিয়ে একটা বোর্ডে ছাপিয়ে নিস, তোর কষ্ট হবে না তাহলে ওকে খুঁজে বের করতে। সুহা কি সত্যি আমাকে হেল্প করলো, নাকি ওর কোনো এতে প্ল্যান বি আছে? আবার নিজেই বলি যে যাই হোক না কেন, এতে তো আমারই সুবিধা হলো। তবুও মনের ভেতরে খটকা লাগছিল। এমন সময় আম্মু তার রুম থেকে আবার চলে আসলো আর আমাকে 2টা 500 টাকার নোট দিল। আমিও বাম হাত দিয়ে তুলে পকেটে নিলাম। তখন সুহা বলল, আম্মু, আমাকে কিছু টাকা দাও না। ও তো কাজে যাবে, তাই দিছি। আর এখন আমার কাছে টাকা নাই, তোর আব্বুর থেকে নিয়ে দিমুনে। তখন আমি সুহার দিকে তাকিয়ে একটা মারাত্মক ভিলেনের ন্যায় হাসি দিলাম, তবে শব্দ করা ছাড়া। তখন সুহার এই অবস্থা। আমি দ্রুত খাওয়া শেষ করলাম আর বাসার বাহিরে এসে বাইকটা চালু করলাম। আর আমি বাইকটার উপরে বসে পড়লাম এবং চলতে লাগলাম ফাহিমদের বাসায়। আর কিছুটা সময় পর ফাহিমদের বাসায়ও চলে আসলাম। ফাহিমদের বাসায় এলে বাইকটা স্ট্যান্ড করে রেখে দিয়ে ওদের বাসার ভিতরে ঢুকলাম। ফাহিমদের বাসার ভিতরে চলে আসার পর দেখতে পেলাম আন্টি, ফাহিমের আম্মু তাদের সোফায় বসে সিরিয়াল দেখছেন। আমি আন্টিকে সালাম দিলাম, আসসালামু আলাইকুম আন্টি। ফাহিম কই? ওকে আন্টি, আমি আসি, একটা কাজ ছিল তো, তাই আন্টি আজ কলেজে যাওয়া হবে না, আর আমার সাথে ফাহিমেরও হবে না। ফাহিমদের বাসা থেকে বের হয়ে বাইকে করে আমি যেতে লাগলাম। কিছুটা রাস্তা যাওয়ার পর দেখতে পেলাম ফাহিম আর আসিফ তার সাথে আশরাফ যাচ্ছে কলেজের দিকেই। আমি ওদের 3 জনের সামনে বাইকটা নিয়ে থামলাম আর তখন আমি ফাহিমকে বললাম, চল ওঠ বাইকে। কই যাবি? কাজ আছে। তখন ফাহিম আমার পিছনে বসে পড়ল আর আমি বাইকটা ঘুরালাম এয়ারপোর্টের রাস্তার দিকে। ফাহিম আমার পিছনে বসে বসে বলল, এয়ারপোর্টের রাস্তায় কেন? কেউ কি আসবে নাকি তোর? একদম ঠিক ধরেছিস। তারপর কিছুটা রাস্তা যাওয়ার পর সুহা ওর ছোটবেলার পিকটা একটা পিক করে নিলাম আর নিচে লিখে দিলাম খালাতো বোন। তারপর আবারও চলতে লাগলাম বাইকে করে। আমরা প্রায় 3 ঘন্টা পর পৌঁছে গেলাম এয়ারপোর্টে। এয়ারপোর্টের মাইকে একজন ভদ্রমহিলা অ্যানাউন্সমেন্ট করছে,
আর 5 মিনিট পর বিমান নামবে। তাই আমি ফাহিমকে বললাম 5 মিনিট অনেক সময়। উফ, এত রোদ। ঠান্ডার দিনেও রোগ, ভালোই তো লাগতেছে। তোর তো ব্যাগে ছাতা থাকার কথা আছে নাকি? ছাতা আছে তো, লাগবে নাকি? তারপর ফাহিম ওর ছাতাটা বের করলো। আমি ফাহিমকে ছাতাটা ধরতে বললাম। ও ধরলো ছাতাটা, আর আমি খালাতো বোনের ছোটবেলার ফটো বাঁধানো বোর্ডটা ধরলাম 2 হাত দিয়ে, আর গান গাইতে লাগলাম। আতি হতো বারিশ লেতে আনা, জি ভরকে রোনে কা দিল কারানা। আর তখনই ফাহিমের ছাতা আমার উপর ধরাটা সরে গেল। তখন আমি আব্বে বললাম, কিন্তু ওর কোনো হুঁশ নেই সেদিকে। তাই ফাহিমের যেদিকে হুঁশ গেল সেদিকে তাকালাম। দেখতে পেলাম ফাহিম একটা মেয়ের দিকে তাকিয়ে আছে, আর সেই মেয়েটি আমাদের দিকেই এগিয়ে আসতেছে। আমি বুঝতে পারলাম এটাই হবে আমার খালাতো বোন। চেহারার পুরোটাই পরিবর্তন হয়ে গেছে, শুধু নাকটা সেই আগের মতোই আছে। দেখতে কি বলবো মামা, হেভি সুন্দরী হয়েছে। তখন আমি ফাহিমকে রেখে আমার খালাতো বোনের দিকে এগিয়ে গেলাম আর বলতে লাগলাম, ওয়েলকাম টু বাংলাদেশ। আর তার 10 সেকেন্ড পর আমার খালাতো বোন একটা জোরে কষে থাপ্পড় লাগিয়ে দিল। কিন্তু কেন? আর এই 10 সেকেন্ডে আমার খালাতো বোন ফাহিমের কাছে গেছিল আর ওকেই থাপ্পড়টা লাগাইছে, আর বলতে লাগলো আমাকে উদ্দেশ্য করে, এই ফটোটা এমন করছে কে? আমার খালাতো বোনের নাম উমা, আমি করছি। তোর কোনো বড় হওয়ার ফটো ছিল না, তাই চেনার জন্য করছি। ওকে, বুঝলাম। তা ও কেন আমার দিকে এমন করে তাকিয়েছিল? বল বল। না মানে এমনি। ফাহিম গালে হাত দেওয়া অবস্থায়, কার কোথায়? এই যে আমি আর ফাহিম। এটাই যাব আমি। তুমি একা না, আমি আর তুমি যাব। আর আমি? তুই ওর লাগেজ নিয়ে সিএনজিতে আয়। বন্ধু, তোর মনে তাহলে এই ছিল? দেখ ভাই, এখানে সিনক্রেট করিস না, আয় না প্লিজ। ঠিক আছে, তোরে পরে দেখে নিব, কলেজে তো আসবে। তারপর আমি উমার থেকে লাগেজটা নিয়ে ফাহিমের হাতে দিলাম, আর আমি উমাকে বাইকে করে নিয়ে আসতে লাগলাম। আমাদের বাসার দিকের রাস্তা দিয়ে আমরা বাইকে আসি, বাট কারো মুখে কোনো কথা নাই। এভাবে আধা ঘন্টা কেটে গেল। আমি ভাবতে লাগলাম, যে মেয়ে ছোটবেলায় কেমন দেখতে ছিল, আজ সে এরকম অপরূপ সুন্দরী। তার মানে কি আমেরিকায় কি কোনো প্রোডাক্ট পয়দা হয়েছে যার ন্যায় বিশ্রী থেকে সুন্দর হওয়া যায়? আবার নিজে নিজেই বলি, তা কেমনে সম্ভব? আবার এটাও মনে হলো যে ছোটবেলায় সুন্দর থাকে না, সে বড় হলে অনেক সুন্দর হয়। কথাটা সত্যি বলে মানতেও পারছি না, কারণ আমার চেহারা যেমন ছিল সেরকমই আছে আমার মনে হয়, শুধু বড় হয়েছি। আমি এগুলো ভাবছি নিজের মধ্যে। এমন সময় উমা কিছু বলল আমায়, কিন্তু আমি ওইসব বিষয় ভাবার জন্য উমার কথাটা আমার কাছে স্পষ্টভাবে পৌঁছে দিই। তাই আমি উমাকে জিজ্ঞেস করলাম, কিছু বলছো কি? বলছিলাম তো, কিন্তু তুই শুনিসনি। না, শুনিনি। আর তার জন্যই তো আবার জিজ্ঞেস করলাম তোকে। কালা নাকি তুই? আজ ছেলে বলে আর বাইক চালাচ্ছি বলে কালা বললি, আই মিন বয়রা বললি। আমি তোকে প্রশ্ন করলাম আর তুই আবার আমাকেই প্রশ্ন করলি। বাহ, আমি তোরে বলছিলাম আর কত দূর বাসা তোদের? আরও 1-2 ঘন্টা লাগবে। আমি যখন বাংলাদেশ থেকে আব্বু আম্মুর সাথে আমেরিকায় চলে যাই, তখন তো এই রাস্তা 10 মিনিটে পার করছিলাম। তাহলে এখন এত টাইম লাগছে কেন? তখন তুই ছোট ছিলি, আর তখন ফটাফট দিন চলে যাইতো আমাদের ছোটদের জন্য। কিন্তু এখন আর সময় যেতে চায় না, কারণ আমরাও বড়, তার সাথে সময়টাও বড়। তখন 10 মিনিট আর এখন 2 ঘন্টা। বিষয়টা কেমন যেন, তাই না? কথার মাঝে একটু একটু পয়েন্টে কাজ করে। পয়েন্টটা আবার কে? সেটা তুই বুঝবি না। এটা হলো সূর্য হোসাইনের ডায়লগ। আমি মনে মনে কথাটা বললাম, যদি এই কথাটা শুনতো তাহলে আবারও জিজ্ঞেস করতো, এই সূর্যা হোসাইন আবার কে? তাই বললাম, না, বুঝতেই তো পারছেন তাই না আপনারা। আচ্ছা, আমার ফটোটা কই পাইছিস? ছিল আমার নিকট। এই পুরাতন ফটো নিয়ে দাঁড়াইয়াছিলি, তখন আমার মন চাইছিল তোরেই থাপ্পড় মারি, কিন্তু তোরে তো মারতে পারবো না, তাই তোর পাশের একটা যন্ত্রকে মারছে। আমি উমাকে কিছু বললাম না। আমি ভাবছিলাম তার মানে সুহার বাচ্চার প্ল্যান বি এটাই ছিল, থাপ্পড় খাওয়ানো। সুহারে আমি দেখে নিব। দেখিস সুহা, তোর খবর আছে।
আমি এগুলো বিড়বিড় করছিলাম। এমন সময় উমা বলল, কই হারিয়ে গেছিস? কোথাও না, আছি আমি। তারপর আমরা আরো টুকটাক কথা বললাম। তারপরে বাসায় চলে আসলাম। আমাদের বাড়িতে আসার পর আমি বাসার বাইরে বাইকটা যথাযথ স্থানে রেখে দিলাম। অতঃপর আমি আর রুমা বাসার ভেতরে চলে আসলাম। বাসার ভেতরে চলে এলে দেখতে পেলাম সুহাকে আর আম্মু সম্ভবত কিচেন রুমে, কারণ কোনো আত্মীয় আসলে বাসায় আম্মু তার জন্য ভালো ভালো আইটেম রান্না করবে। সুহাকে দেখতে পেলাম সোফার উপর পা তুলে বসে গেম খেলছে আর তার কানে ব্লুটুথ লাগানো। আমি আর রুমা ওর কাছাকাছি গেলাম, কিন্তু সেদিকে কোনো খেয়ালই নাই সুহার। সুহা এক ধ্যানে গেম খেলছে। আমার একটা বিষয় মনে পড়ল ওর গেম খেলার অবস্থা দেখে। কয়েকদিন আগে দুইটা ছেলে রেলপথে গেম খেলছিল। তারা দুজন খেলা নিয়ে এতটাই ব্যস্ত ছিল যে যার কারণে সেই রেলপথের ট্রেন আসছিল সেদিকে কোনো হুঁশ ছিল না তাদের। অবশেষে ট্রেনটা দুজন যুবককে কেটে টুকরো টুকরো করে নিয়েছে। এটাই হলো গেমিংয়ের ভালোবাসা। সেটা মনে হতেই আমার শরীরের লোম দাঁড়িয়ে গেল। তাই আমি সুহার ফোনটা ওর হাত থেকে আমার হাতে নিলাম। তখন সুহা বলল, উফ, বলেই থেমে গেল আর দেখতে পেল আমার পাশে উমা। তখন আবারও সুহা জোরে জোরে বলতে লাগলো, আম্মু, ও আম্মু। চিৎকার করছিস কেন? ভূত দেখে ফেলেছিস নাকি? আম্মু কিচেন রুম থেকে। দেখে যাও, তোমার বোনের মেয়ে আসছে। তখন উমা সুহার নিকট এগিয়ে এসে সুহাকে জড়িয়ে ধরলো আর সুহাও উমাকে। তখন উমা বলল, অনেক বছর পর দেখা হলো। অনেক বছর পর। আমি ভাবছিলাম আজ মেয়ে নই বলে উমা আমাকে জড়াইয়া ধরল না। তখন সুহা উমাকে আর উমা সুহাকে ছেড়ে দিল। আর এর মধ্যে আম্মু চলে এলো আমাদের তিনজনের নিকট। আম্মু আমাদের নিকট আসলে আমরাও আম্মুকে দেখলাম এক হাতে খুন্তি হাতে। আম্মু কাছাকাছি এলে উমা ঝুঁকে আম্মুকে সালাম করলো। তখন আম্মু উমার মাথায় হাত দিয়ে বলল, বেঁচে থাকো। কেমন আছো? আর আমার বোন, তোমার আম্মু কেমন আছে? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আর আল্লাহর রহমতে ভালোই আছে। আর আমিও বেশ ভালো আছি। আচ্ছা, বাকি কথা পরে হবে। তুমি ফ্রেশ হয়ে ওদের সাথে খাবার টেবিলে আসো। সূর্য, তুই তোর রুমে ওকে থাকার ব্যবস্থা করে তুই তোর আগের রুমে যা। আম্মুর এমন কথায় আমার ভিতর বাহিরটা ফাইটটা গেল। মনে হচ্ছিল কেউ যেন আমার শরীর থেকে আমার মনটা উপরে নিচ্ছে। কিছু বলতে পারলাম না। একে তো মেহমান খালাতো বোন, আর যিনি আদেশ দিচ্ছেন উনি আমার আম্মু। আমি জীবনে অনেক পাপ করছি, কিন্তু বাহিরের লোকের সামনে আম্মুরে ছোট করিনি। আর তখনই উমা আমার হাত ধরলো আর বলতে লাগলো, কি হলো, চল। ওমার কথা শুনে আমি সোহার দিকে তাকালাম। ওকে দেখতে পেলাম সোহা এখন ভয়ঙ্করভাবে হাসছে আর ও মনে মনে আর আমাকে ইশারা করে বলছে। তোর সাথে ঠিক হয়েছে। আমিও মনে মনে ওকে ইশারাই বুঝাইলাম, তুই এখানেই থাকিস, তোর সাহস থাকলে আমি শুধু ওকে রেখে আসছি। আমার এই কথাগুলোর ইশারাই বলল। যা যা, আমার সাহস তোর থেকেও বেশি। তারপর ওর মোবাইলটা আমার হাত থেকে নিয়ে নিল কেড়ে। আমাদের এগুলো ইশারায় উমা বুঝতে পারলো না ঠিকই, আর জিজ্ঞেস করলো, এগুলো আমি আর সোহা কি করলাম ইশারায়? আমি বললাম, চল, তোরে যেতে যেতে বলছি। তারপর আমি আর উমা চলতে লাগলাম আমার রুমে। হায়রে আমার কপাল, এই রুমের জন্য আজকে সকালেও সোহার সাথে কাড়াকাড়ি ঝগড়াঝাটি হয়েছে, আর মাঝখান থেকে আরেকজন নিয়ে নিচ্ছে দখলে। বাহ ওপরওয়ালা, বাহ, তোমার কি লীলা। আমি উমার সাথে হাঁটছিলাম, তখন উমা বলল, কি করছিলি তোরা ইশারায়? টকিং। কেমনে টকিং শুনলি তুই? সেটা তুমি বুঝবে না এখন, কয়েকদিন থাকো তারপর বুঝবি। এদিকে আমার রুমটাতে চলে এলাম। রুমটা উমা দেখে বলল, ওয়াও, খুব সুন্দর তো রুমটা সাজানো গোছানো। আমার রুম তো। আমি বাহিরে এটা বললেও ভিতরে বলি আপুর রুম, তাই মেয়েরা সাজিয়ে রাখে নিজের রুম। বিশ্বাস হচ্ছে না এটা তোর রুম। আমারও মাঝে মধ্যে বিশ্বাস হয় না। কি বললি? বললাম তুই ফ্রেশ হয়ে সোফার জায়গাটায় চলে আসিস। ঠিক আছে। তারপর আমি রুম থেকে বের হলাম, আর তখন উমার দরজাটা লাগিয়ে দিল রুমের। তখন আমি রুমের দরজায় হাত বুলাইতে লাগলাম। একটা গান মনে হইলো, 2 লাইন বলি। দেখুন
दर्द हो रही है दिल भी जलता है दिल तो जल रही है। গানের 2 লাইনেও মনে পড়ল সোহার কথা। ও আমার সাথে অমন করছে, তাই সোহাকে শিক্ষা দেওয়ার জন্য আমি সোফার কাছে চলে এলাম আমার রুমের থেকে সরে। কিন্তু সোফার কাছে এসে দেখতে পেলাম সোহা সোফায় নাই। আমি ভাবছিলাম একটু সাহস দেখাইব, কিন্তু না, ভীতু। তবু আমি সোহাকে খুঁজে চলছি। অবশেষে সোহাকে খুঁজে পাওয়া গেল কিচেন রুমে। সোহাকে দেখতে পেলাম আম্মুর কাজে হেল্প করছে। আমার কান্না চলে এলো, কান্নার সাথে সাথে আবার হাসিও চলে এলো। এর আবার একটা কারণ আছে। কারণটা হলো, যেই মেয়ে আমার বোন আমার 20+ বয়সে কখনো আম্মুর কাজে হেল্প করতে দেখিনি, তাই একটু কান্না আসছে আর হাসি আসলো। ও বলছে কিছুটা সময় আগে ওর সাহস আছে। কই ওর সাহস? এটাই কি তাহলে ওর সাহস? আম্মুর কাছে গিয়ে যদি ওর সাথে ঝগড়া করি তাহলে আম্মু আমারই বকবে। তার থেকে ভালো পরে দেখে নিব। এটা ভেবে আমি কিচেন রুম থেকে সরে গেলাম আর সোফায় বসলাম আর নিজের মোবাইলটা পকেট থেকে বের করে অনলাইনে ঘোরাঘুরি করলাম কিছুটা সময় পর ফাহিমও চলে এলো আমাদের বাসায়। ফাহিমকে দেখলাম ও ওমার লাগেজটা টানতে টানতে ভিতরে ঢুকছে আমাদের বাসায়। তখন আমি দাঁড়িয়ে ফাহিমের নিকট এলাম আর ফাহিমের থেকে ওমার লাগেজটা নিলাম। তখন আমি বললাম, কিরে কেমন আছিস দোস্ত? তুই যেমন রাখছিস। ফাহিম হাঁপাইতে হাঁপাইতে, তার মানে ভালোই আছে। তুই তো আমারে ভালো রাখিস নাই। কলেজে আসিস, তোর খবর করবো আমি। ওকে ডান, আমি কালকেই কলেজে আসবো। আমি গেলাম। যা। তোদের বাসায় মনে হয় আজকে অনেক আইটেম রান্না করছে, তাই না? ইন্দুরের নাক। আচ্ছা খেয়ে যা তাহলে। ওকে, তুই বললি দেখি আমি খাবো। ও আচ্ছা, তাহলে তুই বাড়ি যা, তোর আম্মু টেনশন করছে। আরে আম্মু টেনশন করছে না, আমি জানি। আর তুই এখন মস্করা করতেছিস, আমি তাও জানি। আমি আর কিছু বললাম না। আমি ফাহিমকে শুধু বসতে বলে উমার লাগেজটা নিয়ে আমার রুমে চলতে লাগলাম। আমার রুমে এসে দেখতে পেলাম উমা এখনো দরজা খুলেনি, তাই আমি দরজার বাহিরে একপাশে উমার লাগেজটা রেখে আবার সোফায় চলে এলাম। আমি আর ফাহিম বসে আছি। তখন আম্মু আসলো। আম্মু ফাহিমকে দেখে জিজ্ঞেস করলো কখন এলো ও, আর বাসার সবাই কেমন আছে ওর। ফাহিমও উত্তর দিল একটু আগে আসছে, আর বাসার সকলে ভালো আছে ওর। আর তারপর আম্মু বলল, সূর্য, খাবার তো রেডি, তুই গিয়ে একবার দেখে আসবি কি উমা কেন আসছে না এখনো? আচ্ছা তোমরা গিয়ে বসো, রেডিও করো, আমি উমাকে নিয়ে আসছি। কথাটা বলে আবারও আমার রুমের দিকে চলতে লাগলাম। আমি রুমের দিকে যাচ্ছি আর হঠাৎ করে উমা আমার রুমের দরজা খুললো। দরজাটা খোলার পরেই লাগেজটার সাথে পা লাগলো জোরে করে। উমাকে আমি দেখতেছিলাম। উমা বসে পড়লো পা ধরে। তখন আমি দৌড় দিলাম আর উমার কাছে চলে আসলাম। আর ওর হাতটা ছাড়িয়ে দেখতে পেলাম ওর পাটা বেশ ফুলে গেছে। আর উমা ব্যথায় চোখ মুখ গোছাচ্ছে। আর ওর পরনে আমার টি শার্ট আর আমারই প্যান্ট। আমি উমাকে ধরে ওঠানোর চেষ্টা করলাম, কিন্তু উমা উঠতে চাচ্ছে না। তাই আমি কোলে তুলে নিলাম আর আমার বিছানায় নিয়ে রাখলাম উমাকে। আর আমার রুমের ছোট্ট ফ্রিজ থেকে কয়েক টুকরো বরফ লাগাতে লাগলাম। আর তখন উমা বলল, সেই ছেলেটি তার থাপ্পড়ের প্রতিশোধ নেবার জন্য এমনটা করছে। আবারও আমার হাতে থাপ্পড় খাবে ছেলেটি। আমার সামনে শুধু একবার পড়ুক। উমা এই সমস্ত কথা বলছে আর সেই সময় ফাহিম দরজায় দাঁড়িয়ে বলল, কি রে, কি হয়েছে? তোদের আন্টি ডাকছে খাবার খাওয়ার জন্য, আর তোরা বিছানায় বসে আছিস। ভাইয়া এদিকে আসেন তো একটু। আমি ফাহিমকে আমার মাথা হেলিয়ে ইশারায় বুঝালাম না যেতে, কিন্তু ফাহিম আমার কথা শুনল না। ফাহিম উমার নিকট আসলো পাকনামি করে আর বলল, জি আপু বলুন। একটু নিচু হয়ে দেখেন তো আমার পায়ে কি হয়েছে। চোট লাগছে? ফাহিম নিচু হয়ে ফাহিমের কথা শেষ হতেই উমা আবারও ফাহিমকে থাপ্পড় মারল। থাপ্পড়ের চোটে ফাহিম কিছুটা দূরে চলে গেল। তোরে বলছিলাম না যেতে, আর তুই পাকনামি করছিলি। মজা বুঝ এখন। মনে মনে কথাটা বললাম। মনে হয় ফাহিম আছেই আমার খালাতো বোনের হাতে থাপ্পড় খাওয়ার জন্য। ফাহিম দূর থেকেই উমাকে জিজ্ঞেস করলো, আমাকে আবারও চটকানে কষালেন কেন? ভাই তুই চলে যা তো, তোর জন্য সমস্যা হচ্ছে। আমার জন্য সমস্যা হচ্ছে তাই না? তুই কলেজে আসিস। মুখে হাত রেখেই কথাটা বলতে বলতে চলে গেল ফাহিম। আমি একটা শান্তির নিঃশ্বাস ছাড়লাম, কারণ
ওই লাগেজটা আমিই রাখছিলাম। যদি উমা ফাহিমরে জিজ্ঞেস করতো বা ফাহিম উমাকে বলে দিত, তাহলে পরের চটকানিটা আমারও হতে পারত। কিন্তু আল্লাহ পাক আমারে বাঁচাইছে। ফাহিম কথা বলার আগেই ভাগাইয়া দিছি। আলহামদুলিল্লাহ, আল্লাহর নিকট শুকরিয়া আদায় করলাম। এগুলো সব মনে মনে বলি। তখন উমা বলল, হাত সরা, ব্যথা কমে গেছে। চলে যেতে পারবি কি ডাইনিং টেবিল অবধি? সম্ভব না, ব্যথা আছে। তাহলে কি আমি তোর খাবার আলাদা করে নিয়ে আসি? আমি তো জীবনেও একা একা খাইনি খাবার। কলেজে থাকলে কলেজ ক্যান্টিনে বান্ধবীদের সাথে, আর বাসায় থাকলে আব্বু আম্মুর সাথে, কারণ একা খেতে ভালো লাগে না। এরপর আমি দাঁড়িয়ে পড়লাম আর একটা আইডিয়া মাথায় ঘুরতে লাগলো। তখন আমি উমাকে বললাম, নো টেনশন, আমি এর উপায় একটা পেয়ে গেছি, যাতে করে পরিবারের সাথে খাবার খেতে পারিস। কোলে নিয়ে যাবে নাকি? ছি না, অন্য একটা উপায় আছে। আচ্ছা, আমি আগে সেইটা করি, তারপর দেখিস। কথাটা বলেই আমি উমার থেকে সরে দাঁড়িয়ে গেলাম আর রুম ছেড়ে দিয়ে ডাইনিং টেবিলের নিকট চলে আসলাম। ডাইনিং টেবিলের কাছে এসে দেখতে পেলাম সুহা চেয়ারে বসে আছে আর আম্মু প্লেটগুলি ঠিক করছে। আমাকে দেখে আম্মু জিজ্ঞেস করলো, উমা কই? উমা তো পায়ে ব্যথা পাইছে আর হাঁটতেও পারতেছে না, তাই ও রুমেই। আহারে, মেয়েটা আজকেই আমাদের বাসায় আসলো আর আজই এমনটা হলো। আম্মু। আচ্ছা ফাহিম কই আম্মু? ও তো গালে হাত দিয়ে কিছু না জানিয়ে চলে গেছে। আমি তো পেছন থেকে ডাকলাম কয়েকবার, কিন্তু কোনো সাড়া না দিয়ে চলে গেল। কি হয়েছে? ওর গালে হাত ছিল কেন? কি জানি, আমি জানি না তো আম্মু। এখন মেয়েটা কেমন করে এখানে এসে খাবে? এখানে আসবে না, এখান থেকে সব নিয়ে যাব। ডাইনিং টেবিল কেমন করে নিয়ে যাব? আম্মু, ডাইনিং টেবিল বাদে খাবার জিনিস নিয়ে যাব। তারপর কি বিছানায় খাবি নাকি? না আম্মু, তুমি দেখেই নিও বলেই আমি কিছু আইটেমের প্লেট হাতে তুলে নিলাম। আম্মু আর সুহাও বাকি সব নিয়ে নিল। আমি দ্রুতভাবে আমার রুমে আসি। তারপর হাতের আইটেমের প্লেটগুলি বিছানায় রেখে দিয়ে আমার পড়ার টেবিল থেকে বইগুলো সরিয়ে তাকে রেখে দিয়ে টেবিলটা বিছানার সাথে লাগালাম আর টেবিলের উপর একটা বড় পলিথিন বিছিয়ে নিলাম, যাতে খারাপ না হয় টেবিল। তারপর বিছানার উপর থেকে আইটেমের প্লেটগুলি টেবিলে রাখলাম। আম্মু আর সুহাও রাখলো। তারপর আমি টেবিলের চেয়ারগুলি নিয়ে 3 সাইডে দিয়ে দিলাম। আম্মু, আমি, সুহা 3 জন 3 চেয়ারে বসলাম। আর উমা তো বিছানার উপর থেকেই খাবে। আম্মু আমাদের 3 জনাকে আগে দিয়ে দিল খাবার। তারপর আম্মুও নিয়ে নিল। আমরা সকলেই খাচ্ছি। মাঝে মধ্যে খেয়াল করলাম উমা আমার দিকে তাকাচ্ছে আর একবার চোখাচোখি হলে মুচকি হাসি দিয়ে কৃতজ্ঞতা স্বীকার করলো। কিছুটা সময় পর খাওয়া শেষ হলো। খাওয়া শেষ হলে আম্মু আর সুহা প্লেটগুলি নিয়ে গেল। আমি টেবিলটা আবার আগের ন্যায় রেখে দিলাম। তারপর আমি রুম থেকে বের হতে লাগলে উমা আমাকে বলল, থ্যাঙ্কস। ওকে। তারপর রুম থেকে বের হলাম। রুম থেকে বের হয়ে সোফার দিকে আসলাম। সোফার দিকে আসতেই দেখলাম বান্দরনি বসে আছে সোফায়। আমি ওর হাত ধরলাম শক্ত করে আর বললাম, ওই পিকটা দিছিলি আমাকে বকা খাওয়ানোর জন্য, তাই না? আমার ইচ্ছে হয়েছে, আমি দিছি, হাত স্যার। আর যদি না ছাড়ি? না ছাড়লে দেখবি আমি কি করতে পারি। তুই মেয়ে মানুষ, তুই আর কী বা করতে পারবি, চিৎকার দেওয়া ছাড়া। তখন সুহা তার ধারালো চাকুর ন্যায় শুয়ের মতো দাঁত দিয়ে আমার হাতে আবারও কামড় দিল। আমি ওর হাত দ্রুত ছেড়ে দিলাম আর দাঁড়িয়েই বলতে লাগলাম, কুত্তার মতো কামড়ানো ছাড়া আর কিছু করতে পারোস না? তুই কুত্তা, তুই? তুই কুত্তা, তোর বাপেও কুত্তা। আম্মু, তোমার বররে কুত্তা বলছে? তখন আম্মু চলে এলো আর বলতে লাগলো, অন্যদের ছেলে মেয়ে কত সুন্দরভাবে থাকে, আর আমার ছেলে মেয়ে সব সময় ঝগড়া করে। ও আব্বুরে কুত্তা বলছে? চুপ, বাসা থেকে বের হয় একটু। আবার কি হলো? তোর খালাতো বোনের এত বড় একটা সমস্যা হলো, কিছু ওষুধ নিয়ে আয় ফার্মেসি থেকে। আর টাকা? টাকা না তোরে সকালে দিলাম। ঠিক আছে। কথাটা বলেই আমি বাসার বাহিরে চলে আসলাম আবারও বাইকটা নিয়ে। ওষুধ কিনতে কিনতে মাগরিবের সময় হলো, তাই আমি একটা টং দোকানে গিয়ে সিগারেট চাইলাম। লোকটি সিগারেট আমার হাতে দিল আর আমি এদিক সেদিক তাকাতেই দেখতে পেলাম
আমার আব্বু আর সুহা আপুর বর, আমার সিনিয়র কলেজের ভাই, দুজনেই আমার দিকে তাকিয়ে আছে। হ্যাপি সিগারেট ডে। তখন আমি দ্রুত সিগারেটটা দোকানদার লোকটিকে দিয়ে বললাম, আপনার থেকে আমি চাইলাম চা, আর আপনি দিলেন এই বাজে জিনিস। আপনার কানে কি সমস্যা আছে? কিন্তু দোকানদার কিছু বলতে যাবে, তখনই আমি চোখ বড় বড় করলাম। তখন দোকানদার সিগারেটটা নিয়ে 1 কাপ চা আমার হাতে ধরিয়ে দিল। তাই আমি সেই চা নিয়ে সেখানের বেঞ্চে বসে পড়লাম আর চুমুক দিয়ে খেতে লাগলাম। আমি আব্বু ও দুলাভাইকে না দেখার ভান করি। তখন থেকে কিছুটা সময় চলে গেল এভাবেই। আমি আব্বু আর আপুর পর যেখানে ছিল তাকাইলামই না সেদিকটাই। আমার চা খাওয়াও শেষ হলো। তখন আমি কাপটা দিয়ে দিলাম দোকানিকে, আর দেখতে পেলাম আব্বু আর আপুর বর নেই সেখানে। তাই আমি দোকানদারকে বললাম, সিগারেটটা দেন। চা চাইলে নাকি সিগারেট? চাচা, আমি সিগারেটই চাইছি। চা তো মাত্রই গিললাম। তখন দোকানদার কথা বাড়ালো না, কারণ তার ব্যবসা এটা, তাই সিগারেট দিল। আমি সিগারেটটা ধরিয়ে নিয়ে এক টান দিয়ে দোকানির টাকাটা দিয়ে দিলাম, আর আমি আমার বাইকটার পাশে চলে এলাম আর সিগারেটটা পুরোটা শেষ করলাম। সিগারেট পুরোটা শেষ হলে আমি আবারও বাইকটা নিয়ে ঔষধের দোকানে চলে আসলাম আর কিছু ব্যথার মেডিসিন নিয়ে নিলাম, আর টেস্টি হজমি নিয়ে চুষতে চুষতে বাইকে করে বাসার দিকে যেতে লাগলাম। কিছুটা সময় পর বাসায় পৌঁছে গেলাম। দেখতে পেলাম আপু আর দুলাভাই, আপুর বর, আমাদের বাসা থেকে বের হচ্ছে। তখন আমি আপুর বরকে জিজ্ঞেস করলাম, ভাইয়া চলে যাচ্ছেন নাকি? কই ছিলা তুমি? ওই একটু আমাদের বাজারে গেছিলাম। ঠিক আছে। তখন আমি বাইকটা দাঁড় করিয়ে আমি দুলাভাইয়ের কাছে চলে আসি আর বলি, শুনুন দুলাভাই, আপনার পাশে যে মহিলাটা আছে তাকে আর এ বাসায় আসতে দিয়েন না, একেবারে ফাজিল। আর তুমি কি বদমাশ নাকি? দুলাভাই, আপনি কিন্তু আপুর পক্ষ নিচ্ছেন। আমার পক্ষ নিবি নাকি তোর পক্ষ নিবি? আমার জানে মান। শোনো, আমি যদি তোমার আপুর পক্ষে না নিই তাহলে আমাকে রুমেই থাকতে দিবে না। ওকে দুলাভাই, বুঝে গেছি। বুক ফাটে কিন্তু মুখ ফুটে না। তাহলে কতটা ফাজিল মেয়ে! তুই কি বললি এগুলা? বলেই সুহা আমাকে ধরতে যাবে। আমি আর 1 সেকেন্ডও দাঁড়িয়ে না থেকে বাসার ভিতরে দিকে দৌড় লাগালাম। সুহা, আপু আর দুলাভাই চলে গেল। আমি বাসার ভিতরে দৌড়ে আসতেছিলাম, তখন দেখতে পেলাম আব্বু মাথা মুছতে লাগছে। আমি দৌড় থামিয়ে আস্তে আস্তে যেতে লাগলাম, হাতে মেডিসিন, যাতে উমার পায়ের ব্যথাটা কমে যায়। আব্বু আমাকে দেখে নিল। সূর্য, দাঁড়া। আব্বু, কিছু বলবা? কোথায় ছিলি এতক্ষণ? আমি কিছু বলার আগেই আম্মুই কই থেকে যেন চলে এলো আর বলল, আমি তো সূর্যকে একটু দোকানে পাঠিয়েছিলাম ওষুধ আনার জন্য। ওষুধ কেন? তোমায় না আমি আজকে সকালে অফিসে যাওয়ার আগে বলেছিলাম আমার আপার মেয়ে আসবে। ওমা তো আসছে। ভালো, বাট তার সাথে এই ওষুধের কি সম্পর্ক? উমার পায়ে ব্যথা পেয়েছে। কেমনে? আমি জানি না। চল তো দেখে আসি আমি একবার। আমি মাথা নাড়ালাম শুধু। তারপর চলতে লাগলো। আব্বু আগে আমার রুমের দিকে, আমি তার পিছনে। আব্বু আমাকে বলল তার সাথে হাঁটার জন্য। আমি এগিয়ে এসে তার সাথে হাঁটলাম। আব্বু আমার দিকে খানিকটা সন্দেহের দৃষ্টিতে তাকালো, আমার ঠোঁটের দিকেও তাকাচ্ছিল। আমি টের পাচ্ছিলাম, কিন্তু আব্বুকে বুঝতে দেইনি যে আমি তার দেখা পরীক্ষা করা টের পাচ্ছি। তাই আমি সাধারণভাবেই হাঁটতে লাগলাম। আমার রুমের দরজায় আসলে আব্বু আমার হাতটা ধরল। তখন আমার বুকটা ধুকধুক করতে লাগছিল বেশ। আব্বু বলল, তুই ওষুধের দোকান বাদ দিয়ে কি আরো কোনো দোকানে গিয়েছিলি? আব্বু। কেন? চা খেতে। ঠিক আছে, চল এবার। তারপর আব্বু আমার হাতটা ছেড়ে দিয়ে দরজা দিয়ে আমার রুমের ভিতরে চলে গেল, আর আমার বুকের ধুকধুকানিটাও কমতে লাগলো। আমি বাম সাইডে হাত দেই আমার হার্টের উপরে, আর তারপর আমিও রুমে ঢুকলাম। রুমে এসে দেখতে পেলাম উমা ঘুমিয়ে আছে। তখন আব্বু বলল, ঠিক আছে, আমি গেলাম। আমি মাথা নাড়ালাম। অতপর আব্বু চলে গেল রুম থেকে, আর আমি মলমের প্যাকেটটা খুললাম, আর মলমটা হাতে নিয়ে সেখান থেকে কিছুটা এক হাতের মেঝেতে নিয়ে উমার পা বরাবর ফ্লোরে বসে পড়লাম, আর এক হাত দ্বারা উমার পায়ে রাখা কম্বলটা সরিয়ে নিয়ে 2 হাত দিয়ে মলমটা লাগিয়ে দিলাম উমার পায়ের ফোলা অংশে।
তারপর আবারও কম্বলটা ঠিক করে দিলাম আর আমি হাত ধুয়ে সোফায় গিয়ে শুয়ে পড়লাম। আমি আমারই রুমে শুয়ে আছি, দরজাটা খোলা অবস্থায় রয়েছে আর বিছানায় উমা ঘুমিয়ে আছে। আমি যে সোফায় শুয়ে আছি সেখান থেকে উমার মুখ দেখা যাচ্ছে। উমার মুখমণ্ডলটা খুবই নিষ্পাপ লাগছে। আমার কি হয়ে গেল নিজেও জানি না। উমার মুখের দিকে তাকিয়েই আমাকে নিয়ে গেল। আজকের এয়ারপোর্টের ঘটনায় আবার বাইকের সমস্ত কিছু মনে করাচ্ছে। এতটাই যে শেষ তা নয়, আমাদের বাসায় আসা, সুহার সাথে কথা, আম্মুর সাথে কথা বলা আর খাবারের মধ্যে আমার দিকে তাকানো, এমনকি খাবারের শেষে সুহা আর আম্মু রুম থেকে বের হয়ে গেলে খুব কিউট করে আমাকে থ্যাঙ্কস জানানোটা, সব কিছুই আমার চোখের সামনে ভাসতে লাগছিল। এই সব বিষয় ভাবছিলাম আর অনুভব করছিলাম। ঘুমিয়েও গেলাম। মাঝরাতে কিসের যেন শব্দে আমার ঘুমটা ভেঙে গেল। তাই আমি সোফায় শোয়া অবস্থায় দেখতে পেলাম উমা বিছানায় নেই। আমি দ্রুত বসে পড়লাম সোফায়। আরও দেখতে পেলাম রুমের দরজাটা আগের ন্যায় খোলা অবস্থায় রয়েছে। তখন আমি আর বসে না থেকে দাঁড়িয়ে পড়লাম আর রুমের সমস্ত জায়গায় দেখলাম, বাথরুমে দেখলাম, কিন্তু উমা নেই রুমে। তাই আমি বাহিরে চলে আসলাম আর উমাকে খুঁজতে লাগলাম। অনেক খোঁজাখুঁজির পর আমি কিচেন রুমে গেলাম, তাও পেলাম না উমাকে। সেখান থেকে দেশলাই নিয়ে নিলাম আমার হাতে আর বাহিরে আসলাম বাসার বাহিরে এসে কি মনে করে দেশলাইয়ের একটা কাঠি জ্বালালাম। আর তখন উমা কোত্থেকে আমার নিকটবর্তী হয়ে গেল আর আমরা দুজন পাশাপাশি। শুধুমাত্র দেশলাইয়ের কাঠিটা আমার হাতে, এর জায়গাটুকু বেঁচে আছে। আমি উমার দিকে তাকিয়ে আছি, কারণ উমাকে এই দেশলাইয়ের কাঠির আগুনেও অনেক সুন্দরী লাগছিল। আমার হাতে দেশলাইয়ের কাঠিটা আগুন আমার হাতের আঙ্গুলের স্পর্শ করবে, তখনই উমা দেশলাইয়ের কাঠিটা ফু দিয়ে নিভিয়ে দিল। আর তখন আমি ওর দিকে তাকানোটা সরিয়ে নিয়ে উমাকে জিজ্ঞেস করলাম, তোর না পায়ে ব্যথা? তাহলে এত রাতে রুমে আর বাসার বাইরে কেমনে আসছিস? আর এখানে এসে কি করছিলি? আমার পায়ের ব্যথাটা সেরে গেছে, আর রুমের ও বাসার বাইরে এসে ওই দূর আকাশের খোলা চাঁদ উপভোগ করছিলাম। তোর কি চাঁদ অনেক ভালো লাগে? এই চাঁদটা সবারই ভালো লাগে, কারো অল্প কারো অনেক। তাই বলে এত রাতে এভাবে? তাছাড়া আর কি বলবো, তোদের বাসা তো একতলাতেই সীমাবদ্ধ, আর ছাদে ওঠা সিঁড়িও নেই, আর বেলকনি তো একতলাতে হয় নাই, তাই বাসার বাইরে আসতে হলো। উমার কথায় যুক্তি আছে, তাই আর সে ব্যাপারে উমাকে কিছু জিজ্ঞেস করলাম না, অন্য ব্যাপারে জিজ্ঞেস করলাম, তোর কি চাঁদ উপভোগ করা শেষ? ওকে চল তাহলে বাসার ভিতরে যাই। তারপর আমি আর উমা বাসার ভেতরে এসে কিচেন রুমে দেশলাইটা রেখে নিজের রুমেও চলে এলাম। রুমে আসার পর আমি সোফায় গিয়ে শুয়ে পড়লাম। তখন উমা রুমের দরজাটা বন্ধ করতে যাবে, সেটা আমার নজরে পড়ল শুয়েই। তাই আমি উমাকে বলি দরজাটা বন্ধ না করতে। উমাও আমার কথায় আর দরজা বন্ধ করলো না। উমা গিয়ে বিছানায় শুয়ে পড়লো আর আমাকে বলল, আমার এখানে বিছানায় অনেক জায়গা অবশিষ্ট আছে, তুই এসে এখানে শুয়ে পড়। না থাক, তুই ঘুমা বিছানায়। ওকে। বলেই কম্বলটা টেনে নিল উমাকে দেখলাম ও চোখ বন্ধ করে নিয়েছে, তাই আমিও চোখ বন্ধ করে নিলাম আর কিছুটা সময় পর ঘুমিয়েও গেলাম। সকালবেলা আমার ঘুম ভাঙলো। আমি সোফায় বসে পড়লাম, দেখতে পেলাম উমা ঘুমাচ্ছে। খুব সুন্দর দেখাচ্ছে উমাকে। আমার এমন হয় কেন উমাকে দেখে? মনে হয় এই জীবনে আমার দেখা সবচেয়ে সুন্দর মেয়ে উমা। শুধু তাকিয়ে থাকতে ইচ্ছে করে। গতকাল রাতের দেশলাইয়ের মাঝামাঝি সময়ের কথাও মনে পড়ল। নিজেই ভাবছি আর ঠোঁটের কোণে কেমন যেন হাসি আসতে লাগছিল। উমাকে দেখার পর আমি সব কিছুই ভুলে উমাকে নিয়েই ভাবছি শুধু। এটা কি তাহলে কোনো রোগ হলো আমার? আমি সোফায় আর বসে না থেকে বিছানার পাশে গেলাম আর ওর মুখের ন্যায় আমি ফ্লোরে বসে পড়লাম আর ওর দিকে তাকিয়েই রইলাম। এভাবে বেশিক্ষণ আর তাকিয়ে থাকা হলো না। উমাও হয়তো ঘুমের ঘোরে বুঝতে পেরেছে যে কেউ তার দিকে তাকিয়ে আছে মায়াভরা দৃষ্টিতে, তাই উমাও চোখ জোড়া তার খুলে নিল। আমাকে তার মুখের পাশাপাশি আমার মুখটা দেখলো উমা চোখ খুলে নিলে আমি উমাকে বললাম, গুড মর্নিং উমা। একটা হাই তুলে নিয়ে বলল, গুড মর্নিং। কেমন ছিল ঘুম? ভালো। উমাও আর শোয়না থেকে উঠে পড়লো। আমি বসতে বসতে বললাম, তুই কফি নাকি চা? কফি। আর তুই? আমি অবশ্য চা। ওকে, চা চাই। আচ্ছা তুই ব্রাশ আর ফ্রেশ হয়ে নে বাথরুম থেকে, আমি নিয়ে আসছি। ওকে। তারপর আমি বাথরুমে গিয়ে আমার ব্রাশটায় টুথপেস্ট লাগিয়ে দাঁতে ব্যবহার করতে করতে আমি আম্মুর কাছে আসতে লাগলাম। আর ওদিকে উমা বাথরুমে চলে গেল। আম্মুকে দেখতে পেলাম কিচেন রুমে। আমি কিচেন রুমে আসতে আম্মু আমাকে দেখলো আর বলতে লাগলো, কি রে, আজ তো সূর্য কোন দিক থেকে উঠছে? আমার নামই তো সূর্য, আমি উঠবো না তো কে উঠবে আম্মু? তোর নাম
সূর্য হলেও চাঁদ দেওয়ার যোগ্য। দেখো আম্মু, বইয়ের মতো আমাকে শরীর থেকে শরীফা বানানোর ট্রাইও করবা না। আমি সূর্য আছি, সূর্যই থাকবো, চাঁদ বা নক্ষত্র হতে পারবো না। আমার এমন কথায় আম্মু হাসতে লাগলো, আর আমিও হাসতেছিলাম। আম্মু কোনো মতে হাসি থামিয়ে আমাকে জিজ্ঞেস করলো, কিছু লাগবে নাকি? আম্মু, আমার আর উমার জন্য চা লাগতো। আচ্ছা, তুই গিয়ে সোফায় বস, আমি চা বানিয়ে দিচ্ছি তোকে। ওকে আমার কিউট আম্মু। তারপর আমি কিচেন রুমের থেকে সরে সোফার পাশে থাকা ট্যাপ থেকে মুখ পরিষ্কার আর ব্রাশটা ধুয়ে নিয়ে বসে পড়লাম সেখানের সোফায়, আর মোবাইলটা ঘাটাঘাটি করতে লাগলাম। তখন আম্মু এসে 2 কাপ চা দিয়ে গেল আমার হাতে। আমি চা নিয়ে রুমে আসলাম। রুমে এসে দেখি উমা তখনও বাথরুমে। আমার হাতে থাকা চায়ের একটা কাপ আমি আমার টেবিলে রেখে দেই, আর ব্রাশটাও, আর একটা চা খেতে লাগি বিছানায় বসে। কিছুটা সময় পর উমা বাথরুম থেকে বের হয়। বাথরুমের দরজার শব্দে আমি সেদিকে তাকাই, আর দেখতে পেলাম উমার শরীরে শর্ট ড্রেস। আমেরিকার মেয়েরা যেমনটা ড্রেস পরে থাকে সেখানে ঠিক সেরকমই ড্রেস। উমাকে এমন অবস্থায় দেখে আমার চোখগুলো শুধু ওর দিকে আটকে গেল। আমি শুধু ওর দিকে তাকিয়ে আছি। কখন যে উমা আমার পাশে আসলো টেরি পাইনি। উমা আমার পাশে দাঁড়িয়েই বলতে লাগলো, কি রে, এমন করে হা করে তাকিয়ে থাকবি নাকি? চা দিবি? উমা আমার দিকে হাত বাড়িয়ে তখন আমার হুঁশ এলো, দেখিও আমার দিকে ওর হাত বাড়িয়ে দিয়েছে। আমি কিছু বোঝার আগে আর বলার আগে আমার হাত থেকে চায়ের কাপটা উমা নিজের হাতে নিয়ে নিল আর খেতে লাগলো। কয়েকবার চায়ের কাপে চুমুক দিয়ে খেয়ে নিয়ে বলল, আচ্ছা, চা ভালো হয়েছে, কিন্তু এই কাপটাতে কি কেউ আগে কিছু খেয়েছে? আমি ওর চা খাওয়া দেখছিলাম মন দিয়ে, তাই উমা কি বলছে সেটা আমার কান অবধি পৌঁছে আসেনি। তখন উমা আমার কাঁধে তার হাত রেখে ধাক্কা দিয়ে বলল, কি রে, চুপ কেন, কথা বল। তখন আমার খেয়ালটা উমার থেকে সরল, তাই আমি ভালো মতো জিজ্ঞেস করলাম, কি জিজ্ঞেস করলি? বুঝিনি, আবার বল। আমি জিগাইলাম, এই চা কি আমি বাদে অন্য কেউ খেয়েছিল বা চোখে দেখেছিল? উমা এক চুমুক আরো নিয়ে মুখে, তুই আমার খাওয়া চা নিয়ে খাচ্ছ? উমা তখন তার মুখে থাকা চুমুকের চাটুকু আমার চেহারার উপর ফেলে দিল আর বলতে লাগলো, হোয়াট? আমার চেহারায় ওর মুখের চার সাথে একটু জ্বলতে লাগছিল, তাই আমি আমার চেহারাটা হাত দিয়ে ধরে বাথরুমে দৌড় লাগালাম। বাথরুমে এসে কোনো মতে ট্যাপের পানি ছেড়ে দিলাম, আর আমি আমার চেহারাটা ট্যাপের পানির নিচে রাখলাম। আমার চোখেও পানি আসতে লাগছিল কিছুটা। আমি যতক্ষণ চেহারাটা পানিতে রাখছিলাম ততক্ষণ ব্যথা লাগছিল না, ঠান্ডা লাগছিল। যখনই আমি চেহারাটা পানি থেকে সরাচ্ছিলাম তখনই জ্বলতে লাগছিল। এভাবে 10-15 মিনিট পর ট্যাপ বন্ধ করে দিলাম, কারণ এভাবে আর থাকা সম্ভব না। জ্বলছিল, তবু সেটা সহ্য করে চেহারাটা আয়নার সামনে নিয়ে আসলাম, আর দেখতে পারলাম চেহারাটা কিছুটা ফুলে গেছে। আমি চোখ বন্ধ করে আবার চোখগুলি খুলে বাথরুম থেকে বের হয়ে রুমে আসলাম, আর তখন দেখতে পেলাম উমা বাথরুমের সামনেই দাঁড়িয়েছিল, আর আমাকে এমন অবস্থায় দেখে বলতে লাগলো, সরি, আমি সত্যি সরি, আমি বুঝতে পারিনি এমনটা হবে আমার থেকে। আর আমার কারোর এটো লাগানো প্লেট বা কাপ জাতীয় কিছুতে সমস্যা হয়, শরীরে কাটার মতো বেঁধে। উমা এত কিছু বলল, কিন্তু আমার কিছুই শুনতে ইচ্ছে হচ্ছে না, তাই আমি নিজের কলেজ ব্যাগটা কাঁধে নিলাম আর রুম থেকে বের হতে লাগলাম। তখনও উমা সরি বলল, কিন্তু আমি ওর দিকে তাকালাম না। তারপর রুম থেকে বের হয়ে কিচেন রুমের সামনের রাস্তা দিয়ে বাসার বাহিরে চলতে লাগছিলাম। এমন সময় আম্মু কিচেন রুম থেকে আমাকে দেখতে পেল, তাই আমাকে জিজ্ঞেস করলো, কি রে, তুই কলেজে যাচ্ছিস মনে হয়, নাস্তা করবি না? না আম্মু, কলেজের ক্যান্টিনে করে নিব। কথাটা বলেই দ্রুত হাঁটতে লাগলাম আর বাসার বাহিরেও চলে এলাম। বাসার বাহিরে এসে বাইকটাই করে চলতে লাগলাম কলেজের রাস্তায়। আমি আজকে হেলমেট লাগাইনি, এতে চেহারার ব্যথাটা কিছুটা কমছে। তবু আমি কলেজের রাস্তার একটা মেডিসিনের দোকান থেকে চেহারা জ্বালা পোড়ার একটা ছোট্ট মলম আর প্যারাসিটামল নিয়ে খেয়ে নিলাম, আর দোকান থেকেই কিছুটা মলম মুখে লাগিয়ে নিলাম। এতে করে কলেজে আসার পথেই প্রায় সমস্ত ব্যথা কমে গেছে। বাইক নিয়ে কলেজেও পৌঁছে গেলাম, তাই পার্কিং প্লেসে গিয়ে পার্কিং করলাম বাইকটা, আর ক্লাসরুমে চলতে লাগলাম। ক্লাসরুমে এসে দেখি আসিফ, ফাহিম আর আশরাফ বসে বসে কথা বলছে। আমি ওদের সামনে এগিয়ে গেলাম। তখন ফাহিম বলতে লাগলো, দেখ দেখ কে এসেছে। ফাহিম, আসিফ ও আশরাফকে দেখিয়ে তখন আমি ফাহিমকে বললাম, সরি দোস্ত, তোর সাথে অমন করাটা আমার ঠিক হয়নি। তোর সরি তুই গিলাইয়া খা, তোরা দুজনের চাইপা ধর। তখন আসিফ আর আশরাফ এসে আমার 2 হাত ধরলাম।
তখন আমি একটু মন খারাপ করে বললাম, দেখ ভাই দেখ, তোদের ভাইয়ের মুখের দিকে চেয়ে দেখ। ভ্যাসলিন লাগাইছো? ফাহিম আমার চেহারাটার দিকে ভালো করে নজর দিয়ে, তুই খালি ফ্যাজলিনের মতো মলমটাই বুঝলি, বাকি আমার চেহারাটা ফুলে গেছে সেটা আর বুঝলি বা দেখলি না। তখন ফাহিম বলল, ছাড়ো রে। তখন আসিফ আর আশরাফ আমার হাত ছেড়ে দিল, আর ফাহিম আমাকে বেঞ্চে বসতে বলল। আমি বসলে ফাহিমও বসে পড়ল, আর ওরা দুজনও আমার দিকে তাকিয়ে হা 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 করে হেসে দিয়ে বলল, এটা নিশ্চয়ই তোর খালাতো বোনের প্যারা। হ ভাই, তোদের কাছে আর কি বা লুকামো। ভালো হয়েছে, আমি খুশি হয়েছি। ভাই, তুই কি সত্যিই খুশি হয়েছিস? আমাকে যখন হেড করছে তোর খালাতো বোনটা, তখন তুই কি খুশি হয়েছিলি? হুম, না না। আমিও না এর মধ্যেই। ফাহিমের কথা শুনে আমারও এমন অবস্থায় হাসি পেল। আমরা এইভাবেই হাসি মজার কথা বলছি, শুনছি। তারও কিছুটা সময় পর একজন ম্যাম এসে আমাদের ক্লাসটা নিয়ে গেল। তারপর একজন স্যার। এভাবে কয়েকটা ক্লাস হওয়ার পর কলেজ ছুটি হলো। আর কলেজ ছুটি হওয়ার পর আমি আর ফাহিম চলতে লাগলাম পার্কিং প্লেসে আমার বাইকটার জন্য। ফাহিম আমাকে হঠাৎ বলল, তোর খালাতো বোন তোকে হয়তো ভালোবাসে, আর না হয় তুই ভালোবাসিস। আমার দিক থেকে সেই ফিলটা পাইছি, কিন্তু ওর দিক থেকে কিছু জানি না। তাহলে বলে দে। আরে ভাই, এত দ্রুত বলা যায় নাকি? আর তাছাড়া খালাতো বোন হয়, আর ও যদি না মানে আর আমার বাসায় বলে দেয় আমি ওকে চাই, তাহলে ভেজালও হতে পারে। তোর কথায় পয়েন্ট পয়েন্ট ভাব আছে। তাই তো পয়েন্ট কথাটা ইউজ করা আমারই স্বভাব। আমরা হাসতে হাসতে আর কথা বলতে বলতে পৌঁছে গেলাম কলেজের পার্কিং প্লেসে। আমি আমার বাইকটায় বসে পড়লাম, আর আমার পিছনে ফাহিমও বসে পড়ল। আমি ফাহিমকে ওর বাসায় পৌঁছে দিয়ে আমি আমার নিজের বাসায় চলতে লাগলাম। উমার তখনকার কথা আমার কানে আসতে লাগলো। উমার কারো এঁটো থালা বা কাপে খেলে অ্যালার্জি বা কাটার মতো শরীরে লাগে। এগুলো শোনার পর নিজেকে নিজে আক্ষেপ করতে লাগলাম, আর ভাবতে লাগলাম উমা কতবার আমাকে সরি বলছে, কিন্তু আমি শুনিনি। এটা কেমনে হলো? মাত্র একটু গরম চা আমার চেয়ার সহ্য করতে পারলো না। আমার হাতে থেকে 2 মিনিটের মতো ঠান্ডা, আবার রুমে আনতেও 3 মিনিট। আবার উমার মুখের ভিতরে থাকা ঠান্ডা থাকার কথা ছিল সেই চা, কিন্তু এতক্ষণ থাকার পরও বজ্জাত চা গরম থাকলো। আর উমার শরীরে হয়তো কষ্ট হয়েছিল, ওর ওই কষ্টের কাছে আমার চেহারার কষ্ট বেশি হয়ে গেছিল তখন। ছি সূর্য, ছি, তুই সূর্য হয়েও এতটুকু সহ্য করার ক্ষমতা রাখলি না। এভাবেই নিজেকে নিজেই ধুতে লাগলাম, আক্ষেপ করতে লাগলাম। নিজেকে আক্ষেপ করতে করতে বাসাতেও পৌঁছে গেলাম। বাসার বাহিরে বাইকটা রেখে বাসার ভিতরে চলে আসলাম। বাসার ভিতরে চলে আসলে দেখতে পেলাম আম্মু সোফায় বসে আছে। আম্মুকে দেখে আমি বললাম, আম্মু, উমা কি কিছু খাইছে? আর কই উমা? উমা তো সকাল থেকে কিছুই খেলো না। আমি ওর রুমে খাবার নিয়ে গেছিলাম, ও তোর কথা জিজ্ঞেস করছিল শুধু। তাছাড়া রুম থেকেও বের হয়নি একবারও। আচ্ছা, আমি দেখতেছি ওর কি হলো। আচ্ছা, তুই কি খেয়েছিলি রেস্টুরেন্টে বা ক্যান্টিনে? আম্মুর কথা এইমাত্র মনে পড়লো আমি সকাল থেকে কিছুই খাইনি। নিজের আক্ষেপ ছাড়া পেটটা ক্ষুধার কারণে মোচড় দিয়ে উঠল। তবুও আমি আম্মুকে বললাম, আম্মু খেয়েছি অনেক কিছুই, তার মধ্যে আক্ষেপটাই বেশি। আক্ষেপটা কি রেস্টুরেন্টের নতুন খাবার তাই চিনলাম না। নতুন রেসিপি, তবে ওটা গালাগালি। কথাটা বলেই নিজের রুমে আসতে লাগলাম, আর রুমেও চলে আসলাম। রুমের দরজায় এসে যা দেখতে পেলাম তা শুনে আপনারাও অবাক হবেন। দেখতে পেলাম সুহা আর উমা আমার রুমের সোফায় বসে গেম খেলছিল। আমি কাশি দিয়ে রুমে ঢুকলাম। রুমে ঢুকে কাঁধের ব্যাগটা টেবিলে রেখে দিয়ে সুহাকে বললাম, তুই এখানে কেন? আমার রুমে আমি থাকবো না তো কে থাকবে? এটা তোমার রুম? উমা সুহাকে জিজ্ঞেস করলো। এটা তো আমারই রুম। ছিল, এখন এটা আমার রুম। তুই যাবি নাকি মাইর খাবি? উমা আমার দিকে কেমন করে তাকিয়েছিল। আমি উমার থেকে অন্যদিকে তাকালে উমা সুহাকে বলল, আচ্ছা তুমি যাও তো, এখন তোমার সাথে পরে আবার গেম খেলবো। আচ্ছা, তোমার কথাই গেলাম। তারপর সুহা রুম থেকে বের হয়ে গেল। তখন সুহা গিয়ে রুমের দরজাটা বন্ধ করে দিল। তখন আমি বললাম, রুমের দরজা বন্ধ করিস না বোন। কিন্তু উমা আমার কথা শুনল না। রুমের দরজাটা ভালো করে লাগিয়ে দিয়ে আমার দিকে এগোতে লাগছিল উমা। এখন আমি আবারও বললাম, তুই এভাবে আমার দিকে তাকিয়ে আমার দিকে আসছিস কেন? তবুও উমা কোনো কথা বলল না, আমার দিকে এগোচ্ছে। উমা খুব আমার কাছাকাছি। তখন আমি বললাম, আচ্ছা আমি সরি সব কিছুর জন্য। তখনও উমা থামলো না।
উমা আমার একেবারে কাছে চলে আসছে। আমার কেমন যেন লাগছিল। তখন উমা আমার মুখের বরাবর ওর ঠোঁটটা এগিয়ে আনলো। তখন আমি আমার মুখটা অন্যদিকে ঘুরিয়ে নেই। আর তখন উমা আমার শার্টের কলারটা দুহাত দিয়ে চেপে ধরে কানে কানে বলল, আমার না খুব খিদে লাগছে, সকাল থেকে কিছু খাইনি। কথাটা বলেই উমা শার্টের কলারটা আর আমার থেকে খানিকটা পিছিয়ে গেল। তখন আমি নিঃশ্বাস ফেলে বললাম, ওকে, তাই বলে এমন সিচুয়েশন তৈরি করবি? কি করব বল, সকালে তো বাজে কিছু করে ফেলছি তোর সাথে, তাই এমনটা করতে হলো। এমন করিস না বোন, হার্ট অ্যাটাক হয়ে যাবে এই ছোট ছেলেটার। রেডি হয়ে নে, বাহিরে তোকে ঘুরতে নিয়ে যাব, আর আমাদের দেশের রেস্টুরেন্ট থেকে ডিনার করাইয়া নিয়ে আসবো। জান, আমি তো রেডি। আরে এমন ড্রেসে বাহিরে যাওয়া ভালো হবে না। এটা আমেরিকা না, এটা বাংলাদেশ। তাহলে কেমন ড্রেস পরবো? গতকালকে পরেছিলি সেই ড্রেস। ওটা তো আম্মু দিছিল পরার জন্য ফ্লাইটে। খালার পছন্দ আছে বটে। আচ্ছা, আমি ড্রেস চেঞ্জ করে আসছি। উমা তার গত কালকের কাপড়টা সাথে করে নিয়ে বাথরুমে গেল, আর আমি আমার শার্টটা খুলে টি শার্ট পরে নিলাম। কিছুটা সময় পর উমা তার গতকালকের ড্রেসটা পরে এলো, আর আমিও গতকালকের ন্যায় তাকিয়ে আছি। তখন উমা বলল, এখন কি ঠিক আছে? আমি ঘাড় নাড়ালাম। তারপর আমার রুমের দরজাটা খুলে রুম থেকে বের হলাম। আমরা বাসার বাইরে যেতে লাগছিলাম, তখন সুহা আম্মুকে বলল, আম্মু দেখো, ওরা কোথায় যেন যাচ্ছে। তোরা কোথায় যাচ্ছিস? আম্মু, উমাকে আমাদের শহরটা ঘুরিয়ে দেখাবো আর রেস্টুরেন্ট থেকে খাইয়ে নিয়ে আসবো। আমিও যাব আম্মু ওদের সাথে। ওকে নিয়ে যা তাহলে। কিন্তু আম্মু, ঠিক আছে, চলো। উমাই যখন নিয়ে যেতে চাচ্ছে, যাক, তাতে আমার বাপের কি। কিন্তু ঘোরাঘুরি আর রেস্টুরেন্টে সিক্রেট করে তাহলে ভেজাল আছে। তাই আমার মন সাড়া দিল না। তাই আমি আম্মুকে বললাম, তোমার মেয়ে আর আমার মাঝে কাড়াকাড়ি টানাটানি হয়, আর এগুলো বাসায় করা গেলেও বাহিরে করা যাবে না। তাই সুহাকে নিতে চাই না আমি। ঠিক আছে, আমি ওসব করব না আম্মু, যেতে দাও না। তোর সাথে আমার কিছু কাজ আছে, থাক তুই বাসায়। আর তোরা সন্ধ্যার মধ্যেই ফিরবি। এই শহরটা দিনে যেমনটা সুন্দর, রাতে তেমন ভয়ঙ্কর। তুমি চিন্তা কইরো না আম্মু। তারপর আমি আর উমা বাসা থেকে বের হই। আমি আমার বাইকটার কাছে এলে উমা বলল, বাইকে নয়। তাহলে কি হেঁটে যাওয়ার ইচ্ছে আছে নাকি? না না না, সাইকেলের মতো চাক্কা, তবে সেটার 3টা টায়ার থাকে। ভ্যান, ঠেলাগাড়ি, রিক্সা? রিক্সা হবে হয়তো। ও আচ্ছা, ঠিক আছে। তারপর আমাদের বাসা থেকে খানিকটা দূরে গেলাম দুজনে। তারপর একটা রিক্সা পেলাম, তাই আমরা দুজন রিক্সাতে উঠে পড়লাম। আমরা কথা বলতে বলতে রিক্সাতে যাচ্ছিলাম। 20 মিনিট পর একটা রেস্টুরেন্ট দেখতে পেলাম। আমরা রিক্সা থেকে নেমে পড়লাম, আর রিক্সাওয়ালার বিলটা দিয়ে দুজনে গিয়ে রেস্টুরেন্টে ভোজন করলাম। উমা তার নিজের ইচ্ছে মতো যা লাগে তাই খেয়ে নিল, আর আমিও। খাওয়া শেষ হলে রেস্টুরেন্টের বিলটা দিয়ে আমরা বাহিরে চলে এলাম। রেস্টুরেন্ট থেকে এবার নাকি হাঁটবে। আমিও কোনো বাধা দিলাম না। অনেক জায়গায় ঘুরলাম। সন্ধ্যা হওয়ার কাছাকাছি। তখন আমি বললাম, বাসায় যাওয়া যাক এখন। না, আর একটু ঘুরবো। উমার কথা মতো ঘুরতে লাগলাম। একটা ফুলের নার্সারিতে ঢুকতে যাব এমন সময় 3টা ছেলে আমার আর উমার কাছে চলে এলো, আর উমাকে টিস করতে লাগতেছিল। 3জনের মধ্যে একজন তো উমার শরীরের দিকে হাত বাড়িয়ে দিতে লাগলো। তখন আমি উমার সামনে আসি, আর সেই ছেলেটি আমার মাথা ধরে ধাক্কা দিল। আমি কিছুটা দূরে গেলাম ধাক্কার কারণে, আর সেই ছেলেটি উমার বুকের দিকে হাত দিতে লাগলেই উমা ছেলেটিকে একটা বন চটকানি দিল, আর ছেলেটি সোজা মাটিতে গিয়ে পড়ল। সেই দৃশ্য দেখে বাকি 2জন ছেলে দৌড় লাগালো, আর মাটিতে পড়া সেইটা দেখে উঠেই তাদের পিছনে দৌড় লাগালো। তখন আমি উমার কাছে আসি আর বলতে লাগি, ওয়াও, এত জোরে থাপ্পড়! তুইও খাবি নাকি? আমি তো দোষ করিনি, তাহলে খামো না? দোষ করলে দিস। তখন উমা আমার গালে থাপ্পড় লাগালো। সেই ছেলেটির মতো এত জোরে না, আবার এত আস্তেও না। তখন আমি গালে হাত দিয়ে উমাকে জিজ্ঞেস করলাম, তুই আমাকে মারলি কেন? তুই তো মারতে বলছিস। কখন আমি মারতে বললাম? একটু আগে বলছিলি দোষ করলে মারতে, তাই মারলাম, তবে একটু আস্তেই মারছি। আমি তো কোনো দোষ করলাম না। কি দোষ করছি আমি? তুই আমাকে টেরা নজরে সোজা নজরে দেখিস। এটা তো সবাইকেই দেখি, টেরা না সোজা। সবাইকে যেমন নজরে দেখিস সেরকম দেখিস না আমায়। আমি মেয়ে, তাই বুঝি। কিন্তু আমি তো বলতে গেলে আমার ঠোঁটে আঙুল রাখলো উমা, আর বলল, জানি আমি তুই আমাকে পছন্দ করিস। উমার কথা শুনে আমার বুকের বাঁ পাশের হার্টবিটটা বাড়তে লাগলো। আমার কেমন জানি লাগছিল। অস্থিরতা আমাকে চারদিক থেকে ঘিরে নিয়েছে। এমন সিচুয়েশনে আগে কখনো পড়িনি। কি করা উচিত আমার মাথায় ধরছে না। আমার মাথাটা নিচু হয়ে গেল।
তখন উমা আমার ঠোঁটের থেকে আঙুল সরিয়ে নিয়ে আমার মাথাটা উঁচু করে তার মিঠা ঠোঁটখানা আমার ঠোঁটের মাঝে ছুঁয়ে দিল। একটু ছুঁয়েই আমার থেকে সরে গেল। তখন আমার অস্থিরতা কোথায় গেল বুঝতেই পারলাম না। উমা আমার থেকে সরে কিছুটা দূরে গিয়ে পিছনের দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসছে। আমি সাহস করে উমার সামনে গেলাম আর উমাকে জিজ্ঞেস করলাম, এটা কি করলি? তুই বুঝবি না, তুই তো অবুঝ বিড়াল। উমা মাথাটা উঁচু করে হাসতে হাসতে কথাটা বলল, আমি যদি বিড়াল হই তাহলে তুই বিড়াল নি? আর তুই? উমা বলতে পারল না আর কিছুই, কারণ উমার বলার জন্য মুখটার দুটি ঠোঁট আমার ঠোঁটের সহিত মিশিত আর ওর কোমরটা আমার দুহাত দ্বারা জড়িত, কারণ আমি ওর কোমরটা ধরে টান দিয়েই আমার সহিত বুকের সহিত মিশিত করে চুম্বন করছি। আর উমার হাত দুটি আমার মুখের সাথে দিয়ে আরও ভালোভাবে চুম্বন করতে লাগছিল উমা। আমরা দুজন এরকম অবস্থায় আছি, তখন একটা লোক আমাদেরকে চলতে চলতে বলতে লাগছিল, এটা রাস্তা, বাসায় গিয়ে এগুলো করেন, এখানে না। তখন আমি আর উমা দুজন দুজনার থেকে সরে গেলাম আর দেখতে পেলাম বেশ কয়েকজন লোক আমাদেরকে দেখছিল, আর তাদের মধ্যে 2-4 জন লোক ভিডিও করতে দেখলাম। আমরা দুজন সেখান থেকে কোনো মতে সরে গেলাম আর একটা রিকশায় করে বাসায় চলে এলাম। বাসার ভিতরে প্রবেশ করলাম, দেখতে পেলাম আম্মু আব্বু টিভি দেখছে। তারা দুজনে একসাথে বসে টিভি দেখছিল।